হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। আজকে আমাদের এমসিকিউ এর ক্লাস সেট নাম্বার 19। জানো তোমরা সবাই যে আমাদের ফুড এসআই এর যে ওইটা চলছে, সেটটা চলে, সেটারই আমরা এখন কন্টিনিউয়েশন করছি। তো যারা ডাব্লিউপিএসসি ফুড এসআই এর আমাদের কোর্সটাতে ভর্তি হতে চাও, 20টা সমাধান সহ তোমরা এখানে যোগ দিতে পারো। আর যারা পরিবর্তন ভাত, যেটা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের 2024-এর অলরেডি ক্লাস কয়েকটা শুরু হয়ে গেছে, সেটা তোমরা যোগদান করতে পারো। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপের যে ব্যাচটা চলছে, সেটা একটা ডিটেলস ব্যাচ, যেখানে একটু ডিটেলসে পড়ানো হচ্ছে সব কিছু, তার সঙ্গে কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস হচ্ছে, সেখানে তোমরা যোগদান করতে পারো। সব কিছুর জন্য তোমাদেরকে 9593430522 এই নাম্বারটাতে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, কল করার প্রয়োজন নেই। বা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু হেল্পের কাছে গিয়ে তোমরা তোমাদের সাহায্য নিতে পারো। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নে কোন রশ্মির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান? আনসার হয়ে যাচ্ছে আমাদের গামা রশ্মি। আমি আজকে তোমাদের অপশানসগুলো পড়ছি না, কারণ আমরা সবার যেহেতু সামনে এক্সাম, সেই জন্য অল্প সময় শেষ করার আমি চেষ্টা করব। দেখো, গামা রশ্মি হচ্ছে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তাই জন্য বর্ণালীতে এই তরঙ্গের শক্তি সেটা সর্বাধিক থাকছে। নেক্সট কোয়েশ্চেন, 0°C তাপমাত্রাতে বাতাসের শব্দের বেগ কত? 331, 300, 331। দেখো, দুটো 331 আছে, কিন্তু দেখো এখানে মিটার সেকেন্ড আছে, শব্দের বেগ হলে মিটার পার সেকেন্ড হবে। আনসার হচ্ছে আমাদের অপশন ডি। এটা কিন্তু ছোট ভুল হতে পারে, মাথায় রাখবেন। কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হচ্ছে? কেন? কাকে? সিপিইউ, এমপিইউ, র্যাম, জিপিইউ, কোনটিকে বলা হচ্ছে? দেখো, উত্তর হয়ে যাচ্ছে আমাদের সিপিইউ, যাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ফুল নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একে আমরা বলেছি ব্রেন অফ দ্য কম্পিউটার বা কম্পিউটারের মস্তিষ্ক। যেরকমভাবে নিউক্লিয়াস হচ্ছে আমাদের মানবদেহের যে ব্রেন অফ দ্য সেল, যেটা আমরা বলি। এমপিইউ এর ফুল ফর্ম কোনটা? মেমোরি প্রোটেকশন ইউনিট। এটা কি করছে? আমাদের কম্পিউটারের যে হার্ডওয়্যার ইউনিট থাকে, যে সরি কম্পিউটারের মেমোরিকে রক্ষা করছে, এটা সাধারণত সিপিইউ এর অংশ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। জিপিইউ কোনটা? জিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। আর আরওএম একটা আছে, তাকে আমরা বলি রিড অনলি মেমোরি। এরকম চারটে হয়। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, শিল্পাঞ্চলে ব্যবহৃত ক্ষমতার একক কি? কিলোওয়াট, ওয়াট, জুল, হর্স পাওয়ার। দেখো, আনসার যাচ্ছে আমাদের হর্স পাওয়ার। কনভার্সন যেটা আমাদের মানে চেঞ্জটা দেখে নিচ্ছি। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত হয়? 746 ওয়াট হয়, ঠিক আছে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, অথবা 0.746 কিলোওয়াট হয়। এই দুটো কিন্তু, এই 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত ওয়াট আর কত কিলোওয়াট, এই দুটো একটু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, সোনারের পুরো নাম কি? সোনার আনসার হয়ে যাচ্ছে আমাদের সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এর সঙ্গে আর একটা দেখো সেম আছে, তোমরা পড়ো অনেকে, র্যাডার। র্যাডারটা কি? তার আগে জেনে নিচ্ছি যে সোনারের যে অ্যাপ্লিকেশনগুলো কি কাজে লাগছে। গভীর সমুদ্রে মাছের সন্ধান, খনি শনাক্তকরণ, জলের নিচে যে কোনো রকম যদি কোনো বিপদ থাকে সেটাকে শনাক্ত করা, সাবমেরিন বা জাহাজ যেগুলো থাকছে জলের তলায়, তাদের নিজেদের মধ্যে যে যোগাযোগ রক্ষা করা, কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ইমেজিং, যেটা আমাদের শরীরের মধ্যে, ইত্যাদিগুলোকে মানে শনাক্ত করতে হেল্প লাগছে। র্যাডারের ফুল ফর্ম কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। দেখো, র্যাডার এবং সোনার দুটোই কিন্তু কি কাজে লাগছে? কোনো একটা বস্তু থাকলে সেই বস্তু থাকলে বাউন্স হয়ে যে রেটা আসছে, সেটাকে ইউজ করে কোনো একটা বস্তুর অবস্থানটাকে মানে শনাক্ত করাটা কিন্তু র্যাডার এবং সোনার দুটোরই কাজ। কিন্তু র্যাডার কি ইউজ করে? র্যাডার রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভ ইউজ করে এই ব্যাপারটা করছে, বা যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিও মানে শক্তি। উল্টো দিকে আমাদের সোনার কি করে? সোনার কিন্তু শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ, তাকে ইউজ করে এই ব্যাপারটা করছে। র্যাডার কিসে ইউজ হচ্ছে? সামরিক, মহাকাশ বিমান, নেভিগেশন ইত্যাদি কাজে ব্যবহার করা হচ্ছে। ত্বকের সর্ববহিস্থ ত্বরকে কি বলা হয়? এপিডার্মিস, ডার্মিস, টিস্যু, হাইপোডার্মিস। উত্তর হয়ে যাচ্ছে আমাদের এপিডার্মিস। ত্বকে 3টে স্তর থাকে, সব থেকে ওপরে থাকে হচ্ছে স্তর এপিডার্মিস, তারপরে মাঝে থাকে হচ্ছে ডার্মিস, এবং সব থেকে নিচে যে স্তর থাকে তাকে আমরা বলছি হাইপোডার্মিস। ওকে, চলো। এবং ওপর দেখো, এটা হচ্ছে একটা চুল, মানে কোনো আমাদের যে রোম, সেটা দিয়ে দেখানো হয়েছে। প্রোটনের ভরের সাথে নিম্নের কোনটির ভর সমান?
নিউট্রন, ইলেকট্রন, আইসোপ্রন, আলফা কণা। সবসময় মনে রাখবে যে প্রোটন যে থাকে, এটা আমি একটু লিখে বলে দিই, মনে থাকে অনেক সময়, প্রোটন যে থাকে সে দুজনের সঙ্গে সমান। কার সঙ্গে? একদিকে হচ্ছে নিউট্রনের সঙ্গে সমান থাকে, আর একদিকে হচ্ছে ইলেকট্রনের সঙ্গে সমান থাকে। কিসের ব্যাপারে দেখো, ইলেকট্রনের সঙ্গে ও সমান থাকে প্রায় চার্জের ক্ষেত্রে। ইলেকট্রন আর প্রোটনের চার্জ কিন্তু সমান, শুধু প্রোটনের হচ্ছে ধনাত্মক চার্জ, ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ। আর নিউট্রন আর প্রোটনের কিসের ক্ষেত্রে সমান? ভরের ক্ষেত্রে। প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু প্রায় সমান। চলো দেখে নিচ্ছি আমরা। উত্তরে আছে নিউট্রন। দেখো ইলেকট্রন, এই যে প্রোটনকে দেখো, প্রোটনের দেখো ভর কত, প্রথমে ইউনিট দেখো 1.602 × 10⁻⁻19 কুলাম, এটা হচ্ছে ওর চার্জ, যেটা একদম ইলেকট্রনের চার্জের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। উল্টো দিকে প্রোটনের তুমি যদি মাস অফ দ্য পার্টিকেল বা ভর দেখো, দেখো 1.673 × 10⁻27 কেজি, যেটা নিউট্রনের ভরের প্রায় সমান 10⁻27 কেজি, শুধু এখানে 1.673 আছে, এখানে 675 আছে, এইটুকুই তফাৎ, প্রায় সমান। জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি তড়িৎ শক্তি রূপান্তর ঘটে? যখন জল একটা বাঁধে থাকে তখন সেখানে কি থাকছে, জল সঞ্চিত অবস্থায় থাকে, তখন তার মধ্যে স্মৃতিশক্তি থাকে। জলটাকে যেই ছেড়ে দেওয়া হয়, জলটা বাহিত হতে শুরু করে, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা গতি শক্তিতে রূপান্তরিত হয়, এবং গতিশক্তিটা গিয়ে যে টারবাইনের চাকা থাকে সেটা কি করে, ঘোরাতে শুরু করে, তার ফলে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে। তাহলে কোন শক্তি রূপান্তর ঘটছে? গতিশক্তি রূপান্তর ঘটছে। নেক্সট কোয়েশ্চেন, জি যেটা আমাদের অভিকর্ষ ত্বরণ, তার এসআই একক নিম্নে কোনটির সাথে একই? চাপ, ভরবেগ, বেগ, ত্বরণ। জি নিজেই একটা অভিকর্ষ ত্বরণ আমরা বলছি, তাহলে কার সঙ্গে সমান হবে? ত্বরণের সঙ্গে। আনসার অপশন ডি। নিম্নের কোনটি সিনথেটিক রাবার? লিওপ্রিন, মনোপ্রিন, নিওপ্রিন, আইসোপ্রিন। আনসার হচ্ছে যে নিওপ্রিন। নিওপ্রিন কি? নিওপ্রিনের আর একটা নাম হচ্ছে পরিক্লোরোপ্রিন, যেটা একটা সিনথেটিক রাবারের একটা ফ্যামিলি, এবং এই রাবার কি তৈরি হচ্ছে, ক্লোরোপ্রিন যে থাকছে তার পলিমারাইজেশনের ফলে কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে। নিওপ্রিন কী করে, খুব ভালো একটা মানে স্থিতিস্থাপকতা দেয় বা ইলাস্টিসিটি দেয়, যার জন্য একটা অনেক, যত তুমি ওটাকে গরম করবে তাতেও কিন্তু নমনীয়তাটা অনেকক্ষণ পর্যন্ত বজায় রাখতে পারে। আর রাবারের যে পরিবর্তন করাটা, যে শক্ত রাবার থেকে মানে নরম রাবার থেকে অপেক্ষিত শক্ত রাবারের যে চেঞ্জ, সেটা কি বলে আমরা জানি, ভালকানাইজেশন বলা হয়, এবং তাতে যে এলিমেন্টটা কাজে লাগে সেটা হচ্ছে সালফার। ঠিক আছে। জলের ঘনত্ব কত? 1000 কেজি পার কিউবিক মিটার, 10 কেজি কিউবিক মিটার, 1 কেজি, 2 কেজি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1000 কেজি পার কিউবিক মিটার। কিউবিক মিটারকে আমরা কিন্তু এরমভাবেও লিখতে পারি, এম কিউব। ঠিক আছে। নিম্নে কোনটি সূর্যরশ্মিকে বিভিন্ন রঙে বিভক্ত করতে পারে? দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্রিজম। ঠিক আছে। ইকোকার্ডিওগ্রামের সাথে নিম্নের কোনটি সব থেকে বেশি সাদৃশ্য রয়েছে? ডপলার এফেক্ট, জিম্যান এফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ম্যাগনেটিক ইফেক্ট। আনসার হয়ে যাচ্ছে আমাদের ডপলার ইফেক্ট। সূর্য থেকে নির্গত কোন রশ্মি আমাদের জন্য ক্ষতিকর? গামা রশ্মি, আলট্রাভায়োলেট বিকিরণ, ইনফ্রারেড রশ্মি, আলফা রশ্মি। উত্তর হয়ে যাচ্ছে আলফা ভায়োলেট বিকিরণ। ঘাসকে আমরা সবুজ কেন দেখি? সবুজ আলোকে, কারণ এটা আমাদের চোখে সবুজ যে আলো থাকে তাকে প্রতিফলিত করছে, সেই জন্য এটাকে আমরা দেখতে পাই যাচ্ছি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। নিম্নের কোন জোটটি সঠিক নয়? কম্পাঙ্ক হার্টজ, চাপ পাস্কাল, ম্যাগনেটিক ফ্লাস্ক টেসলা, তড়িৎ, এটা কিন্তু টেসলা কোম্পানি নয়, যদিও অনেকটা সাদৃশ্য আছে, তড়িৎ পরিবাহিতা সিমেন্স। দেখো উত্তর কি হয়ে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে কোনটা সঠিক নয় বলেছে, সেটা হচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে। কেন? দেখো, কারণ চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাস্ক যে থাকছে তার একক হচ্ছে ওয়েবার। ওয়েবার। তাহলে তোমার ম্যাগনেটিক ফ্লাস্ক মানে টেসলা কার ইউনিট? টেসলা হচ্ছে চৌম্বকীয় প্রবাহ ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাস্ক ডেন্সিটির ইউনিট, এসআই একক হচ্ছে টেসলা। ঠিক আছে। 1 টেসলা হচ্ছে 1 ওয়েবার পার স্কোয়ার মিটারে, হচ্ছে উত্তর হচ্ছে 1 টেসলা। এটা কেঁচো কোন শ্রেণীর অন্তর্গত? প্রোটোজোয়া, নিডারিয়া, অ্যানিলিডা, মোলাস্কা। উত্তর হয়ে যাচ্ছে আমাদের অ্যানিলিডা। ওকে। আচ্ছা, কেঁচো যদি জিজ্ঞাসা করে অনেক সময় যে কেঁচো শরীরে কোন শ্বাসরঞ্জক থাকে, অনেক সময় প্রশ্ন করে যে কেঁচো শরীরে কোন
শ্বাসরঞ্জক থাকে। কেঁচো, তারপর জোঁক জিজ্ঞাসা করে, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে আমাদের হিমোগ্লোবিন থাকে। এই জন্য কিন্তু কেঁচোর রং হচ্ছে লাল। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, যে সোডিয়াম ক্লোরাইড হলো এক ধরনের তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগ, উভযোজী যৌগ, হাইড্রোকার্বন যৌগ। উত্তর হয়ে যাচ্ছে আমাদের তড়িৎযোজী যৌগ সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড যে তড়িৎযোজী যৌগ তার কয়টা বৈশিষ্ট্য আছে কি? সাধারণ উষ্ণতায় তড়িৎযোজী যৌগ কি হচ্ছে? কেলাসাকার কঠিন পদার্থ হয়, এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, এবং তড়িৎযোজী যৌগে কি হয়ে যাচ্ছে না একজন একটা আয়ন দান করছে আর একজন সেই আয়নটাকে গ্রহণ করছে, এর মাধ্যমে দুজনের মধ্যে বন্ডিং সৃষ্টি হচ্ছে। তড়িৎযোজী যৌগগুলো নর্মালি কি হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, যেগুলো জলে দ্রবীভূত অবস্থাতে তড়িৎ পরিবহন করতে পারে, এবং কি হচ্ছে এদের বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। আচ্ছা, এদের মধ্যে সমাবয়বতা দেখা দেয় না, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমাবয়বতা বা আইসোমেরিজম ব্যাপারটা কাদের মধ্যে দেখা যায়? শুধুমাত্র সমযোজী যৌগ যারা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে বিভিন্ন যে অর্গানিক কেমিস্ট্রি, যে বিভিন্ন যে অর্গানিক কম্পাউন্ড যারা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই সমাবয়বতাটা। ঠিক আছে, আর কি তড়িৎযোজী যৌগ কার কার মধ্যে গঠিত হয়? একটা ধাতব পরমাণুর সঙ্গে একটা অধাতব পরমাণুর যে যোগসূত্রটা বন্ধনটা হয় সেটা কিন্তু তড়িৎযোজী যৌগ। দেখো, সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, দুজনের মধ্যে যে বন্ধনটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের তড়িৎযোজী যৌগ। মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হচ্ছে? রবার্ট হুক, লিউয়েনহক, কার্ল লিনিয়াস, চার্লস ডারউইন। আনসার হচ্ছে আমাদের লিউয়েনহক। লিউয়েনহক কি করেছেন? দেখো, লিউয়েনহক হচ্ছে প্রথম ব্যাকটেরিয়াকে উনি আবিষ্কার করেছিলেন। ব্যাকটেরিয়া, আরবিসি, এবং বলতে পারি আমরা যে লিভিং সেল, প্রথম লিভিং সেল উনি আবিষ্কার করেছিলেন। রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক, ফাদার অফ সেল, কারণ উনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, যে কোষটা কি ছিল? ডেড সেল ছিল বা মৃত কোষ ছিল। আচ্ছা, কিন্তু যদি বলে যে কোষবিদ্যার আধুনিক জনককে, তাহলে হচ্ছে কার্ল পি সোয়ানসন। যেহেতু এটা ফুড এসআই সায়েন্সের একটু অন্যরকম প্রশ্ন দেয়, তাই জন্য আমি এই জিনিসগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু দিয়েছি। কার্ল লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক বলা হচ্ছে। চার্লস ডারউইনকে বলা হচ্ছে বিবর্তন বা তত্ত্বের জনক। ঠিক আছে, আর এখান থেকে যদি প্রশ্ন থাকে যে ব্যাকটেরিওলজি এর জনককে, তাহলে কিন্তু হয়ে যাবে হচ্ছে পাস্তুর, সেটা কিন্তু লিউয়েনহক নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। বল প্রয়োগ করার পরেও যখন কোনো বস্তুকে আমরা নাড়াতে পারছি না, বল হচ্ছে তার মানে কি হয়ে যাচ্ছে? তার মানে সেখানে কোনো কার্য হয়নি। যেহেতু বল প্রয়োগ করছি কিন্তু নাড়াতে পারছি না, তার মানে বল কি হচ্ছে? আমাদের বল প্রয়োগ করছে কিন্তু কার্য কি হয়? কার্য মানে হচ্ছে বল প্রয়োগ করার ফলে যেটুকু সরণ হয়েছে সেই দুটোর মান হচ্ছে আমাদের কার্য। তাহলে যদি কোনো সরণ যদি শূন্য হয়ে যায়, এফ ইন্টু জিরো যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু ওয়ার্ক ডানও জিরো হয়ে যাবে। আনসার হচ্ছে আমাদের অপশন ডি। 1 কিলোবাইটের সঙ্গে নিচের নিম্নের কোনটি সমান? এটা সবাই জানো তোমরা, 1024 বাইট। এই কিছু কিছু টার্মসগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। নিম্নে কোনটির ঘনত্ব জলের ঘনত্বের থেকে বেশি? কর্ক, বরফ, পারদ, থার্মোকল। সোজাসুজি ভাবো কোনটা জলের ওপর দিলে যেটা ভেসে থাকে। কর্ক ভেসে থাকে? হ্যাঁ থাকে, তার মানে জলের ঘনত্ব, তার থেকে জলের ঘনত্ব বেশি। বরফ কি ভেসে থাকে? তুমি হামেশাই দেখতে পাচ্ছি বরফ ভেসে থাকছে, ওই যে হিমশৈলক ভেসে থাকে, আন্টার্কটিকা বলো বা উত্তর মেরু দক্ষিণ মেরুতে। তাহলে কি ভেসে থাকছে না? পারদ। পারদের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কিন্তু বেশি। একটি প্রসারিত রাবার ব্যান্ড নিম্নে কোন শক্তি বর্তমান? যারা আগের দিন আমার ক্লাস করেছো তোমরা, তারা কিন্তু এই জিনিসটা আমি আগের দিন ক্লাসে করিয়েছি, মনে আছে কিনা জানি না। তা কি থাকছে? যখন কোনো রাবার ব্যান্ডকে আমরা টানছি, টেনে যখন ছেড়ে দিচ্ছি, তখন তার মধ্যে টেনে যখন থাকছি তখন কি শক্তি থাকছে ওর মধ্যে? স্থিতিশক্তি। যেই ছেড়ে দিচ্ছি রাবার ব্যান্ডটা ফিরে যাচ্ছে, তখন কিন্তু সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের স্থিতিশক্তি। এই প্রশ্নটা আর ওই যে জল ছেড়ে দেওয়ার যে প্রশ্নটা, দেখো পাশাপাশি প্রশ্ন। মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, কোনোটি নয়। মানুষের হাত সবসময় হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। আনসার হচ্ছে অপশন সি। আগের দিনের যে এমসিকিউতে যে আমাদের সিরিজটা চলছে, তাতে আমি লিভার সম্পর্কে ডিটেলসে বলেছি একদিন। আজকে শুধু বলবো যান্ত্রিক সুবিধা নিয়ে।
দেখো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়, 1-এর চেয়ে বেশি, 1-এর চেয়ে সমান বা 1-এর চেয়ে কম, যে কোনো একটা হতে পারে। দ্বিতীয় শ্রেণীর লিভারে সব সময় যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি হবে। আর তৃতীয় শ্রেণীর লিভারে কী হবে, যান্ত্রিক সুবিধা সব সময় 1-এর থেকে কম হবে। তবু আমরা কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার যেটা ইউজ করছি, কারণ এটাতে অনেক বড় মাপের জিনিস তোলা যায়, যেমন ধরো ক্রেন, তারপর হচ্ছে আমাদের হাতের যা বল দিচ্ছি তার থেকে বেশি জিনিস আমরা মানে অপেক্ষিত বড় জিনিস তুলতে পারছি। বৈদ্যুতিক ঘণ্টা কোন নীতিতে কাজ করে, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব, তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রভাব, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব, উপরের সবগুলি। উত্তর হয়ে যাচ্ছে আমার তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব। নিচের কোনটির উৎপাদন সিক্রেটিন হরমোন দ্বারা উদ্দীপিত হয়, প্রশ্নটা একটু ঘোরানো আছে, ভালো করে পড়ো। পিত্তরস, অগ্নাশয় রস, পাচক রস, অন্ত্রের রস। এটা অন্ত্র হবে, হ্যাঁ, অস্ত্র হয়ে গেছে, সরি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের অগ্নাশয় রস বা প্যাঙ্ক্রিয়াটিক জুস, যেটা সেটা সিক্রেশনটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সিক্রেটিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের যে গ্যাস্ট্রিন আছে হরমোন, সেটা কাকে ইনডিউস করছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে ইনডিউস করছে, এবং তার জন্য সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন খরিত হচ্ছে। সিক্রেটিন কাকে ইনডিউস করছে বা কাকে প্রভাবিত করছে, বহিঃক্ষরা গ্রন্থির প্যাঙ্ক্রিয়াসে যে ইনডিউস করছে, প্রভাবিত করছে। আচ্ছা, এখানে দেখো এটা কিন্তু প্যাঙ্ক্রিয়াসের দুটো পার্ট থাকে, বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুটো পার্ট থাকে। অন্তঃক্ষরা পার্ট থেকে কী করছে, ওখান থেকে কিন্তু হরমোন খরিত হয়, ইনসুলিন, গ্লুকাগন, হরমোন খরিত হয়। আর প্যানক্রিয়াসের যে বহিঃক্ষরা পার্ট, সেখান থেকে কিন্তু উৎসেচক খরিত হয়, যেগুলো তোমার জল, বাইকার্বনেট, কাইমোট্রিপসিন, এই ধরনের উৎসেচকগুলো কিন্তু প্যানক্রিয়াসের বহিঃক্ষরা গ্ল্যান্ড থেকে খরিত হচ্ছে। কোলেসিস্টোকাইনিন কোত্থেকে হচ্ছে, অগ্নাশয় এবং গলব্লাডারকে উদ্দীপিত করছে। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড কী করছে, ইনহিবিটরি নামটা শুনে বুঝতে পারছো যে গ্যাস্ট্রিকের যে জুসটা বেরোচ্ছিল সেটাকে বাধা দেয় বা ইনহিবিট করে। ওকে, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত হয় না, কোনটা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি কাঠ, কয়লা। এদের মধ্যে দেখো জ্বালানি কাঠ যেটা, সেটা একমাত্র জীবাশ্ম জ্বালানি নয়। জীবাশ্ম জ্বালানি আমরা কাকে বলছি না, অনেক বছর আগে যখন জীবিত প্রাণীর যে মৃত দেহাবশেষ গঠিত হয়েছিল, সেখান থেকে যে জ্বালানি আমরা পাচ্ছি, ফসিল থেকে পাচ্ছি, সেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলছি। 3 রকম হয়, কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস যেটা। কাঠ কিন্তু আমরা প্রাগৈতিহাসিক জীব থেকে পাচ্ছি না, নর্মাল বেঁচে থাকা যে গাছ থাকছে, সেই যখন কোনো গাছ চাপা পড়ে গেছে ভূমিকম্প বা বিভিন্ন কোনো কারণে, বা প্রাণী চাপা পড়ে গেছে, যে বহুদিন ধরে মাটি খুঁড়ে সেটাকে বার করছি, তখন সেটা জীবাশ্ম জ্বালানি হচ্ছে এবং জ্বালানি হিসেবে ইউজ করছি। কিন্তু কাঠকে কিন্তু আমরা এমনি নর্মাল গাছ কেটে কাঠ পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু জীবাশ্ম হচ্ছে না, এটা শুধু জ্বালানি হচ্ছে। তড়িৎচুম্বকের মূল বা কোর কী দিয়ে তৈরি, তড়িৎচুম্বক কী দিয়ে তৈরি, একটা এরকম দণ্ড মতন থাকে, তাতে কি হচ্ছে, বিভিন্ন যে পাক দিয়ে আমরা তড়িৎচুম্বক তৈরি করছি, বা যেটাকে অনেক সময় বা তাতে তার কোরটা কী দিয়ে তৈরি হয়, নরম লোহা দিয়ে তৈরি হচ্ছে। ভিপিএন এর ফুল ফর্ম কি, ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অপশন সি। একটা ব্যক্তিগত নেটওয়ার্ক, কি সুবিধা দিচ্ছে না, কোনো রকম ডেটাকে এনক্রিপ্ট করে দেয়। যারা হোয়াটসঅ্যাপ করো তারা দেখবে ইয়োর ডেটা হ্যাজ বিন এনক্রিপ্টেড বলে লেখা থাকে, মানে কেউ তোমার হঠাৎ করে হ্যাক করার চেষ্টা করলে সেই ইনফরমেশনগুলো পড়তে পারবে না, সেটাকে একটা এনক্রিপশন করে দেওয়া হয়েছে। তো ভিপিএনের জন্য এটা সেই রকম ব্যাপারটা। তো যখন আমরা কোনো ইন্টারনেটে কেউ সংযুক্ত হয়, তখন ভিপিএনের সরবরাহকারী কোনো সার্ভারের দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। এতে কি, আমরা যখন কোনো ল্যাপটপ ইউজ করি, তার নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকে, যেমন বাড়ির অ্যাড্রেস থাকে, তুমি যে ল্যাপটপ থেকে ইউজ করছো সেই ল্যাপটপের একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস বলি। যখন ভিপিএন ইউজ করা হয়, তখন ওই আইপি অ্যাড্রেসের থেকে একটা অন্য অ্যাড্রেস দেয়, যাতে কোন আইপি অ্যাড্রেসটা ইউজ হচ্ছে সেটা বোঝা যায় না। এটা হচ্ছে, আর কি করছে ভিপিএন, যে ব্রাউজিং যে করছি, যে আমরা যে হিস্ট্রিতে গিয়ে আমরা পরে দেখি যে কী কী জিনিসপত্র দেখা হয়েছে, অনেকে দেখে, তো সেই ব্রাউজিংয়ের যে হিস্ট্রিটা থাকছে সেটাকে কী করছে, আড়াল করে দিতে পারে। আরও অনেক কিছু করতে পারে, আমি এটা সহজে ছোট করে বললাম। চিকনগুনিয়ার কার্যকরী একক কি, নন ক্লোরোফিলাস ব্যাকটেরিয়া, নেমাটোড, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের ভাইরাস। চিকনগুনিয়া কি, চিকনগুনিয়া হচ্ছে একটা মশা বাহিত রোগ, এবং ভাইরাস কী করছে, চিকনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট। যা ভাইরাস হচ্ছে একটা আন্তঃকেন্দ্রীয় পরজীবী, এর মধ্যেই ভাইরাস কিন্তু আরএনএ অথবা ডিএনএ দুরকমই হতে পারছে। ভাইরাসের একটা
চারপাশে প্রোটিন কোট থাকে, ভেতরে কি থাকে, ভাইরাসের যে ভেতরে আরএনএ বা ডিএনএ থাকে। একটা সম্পূর্ণ ভাইরাসকে কি বলছি আমরা, ভাইরিয়ন বলছি। ভাইরিয়ন কি থাকছে, ভাইরাস কিন্তু যখন কোনো হোস্টের বাইরে থাকে, যখন আকাশে বাতাসে ভাইরাস ভেসে থাকছে, তখন সেগুলো নিষ্ক্রিয় থাকছে এবং এর নিজস্ব কোনো বডি থাকে না। সেই কারণে ভাইরাসকে আমরা অনেক সময় আ-সেলুলার বলি, আ-সেলুলার বা অকোষীয় প্রাণী বলা যেতে পারে। যখন ভাইরাস কোনো প্রাণী দেহে প্রবেশ করে তখন, বা হোস্টের দেহে প্রবেশ করে তখন কিন্তু সে তার চারপাশে আবরণীটা সৃষ্টি করে এবং একটা বডি তৈরি করে। ব্যাকটেরিওফাজ কি, ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। নেক্সট কোশ্চেন, একটি মশাবাহিত রোগ হলো পিতজ্বর, ডেঙ্গু, টাইফাস, ম্যালেরিয়া ও ছাগাস ডিজিজ, এটা ছাগাসও হতে পারে, চাগাসও বলে, কালাজ্বর এবং ডিপথেরিয়া। আনসার হচ্ছে যে পিতজ্বর এবং ডেঙ্গু। কয়েকটা মশাবাহিত রোগের আমি লিস্ট দিয়েছি যেহেতু খুব কমন সেটা। একটা যে এনকেফালাইটিস, যেটাতে কিউলেক্স নামক মশার মাধ্যমে হয়, এটা প্যারালাইজড হয়ে যায় বডি একটা সাইডে। জিকা ভাইরাস, যেটা একটা এই মশার যে বাহক তে হচ্ছে এডিস, তোমরা শুধু এডিস নামটা মনে রাখো তাহলেই হবে, পুরো নামটা মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে মায়ের থেকে যদি গর্ভবতী নারী থাকে তার যদি এই ভাইরাসের সংক্রমণ ঘটে তখন বেবির শরীরেও কিন্তু এই ভাইরাসের সংক্রমণ হয়ে যায়। ডেঙ্গু জ্বর, যেটা কিন্তু এডিস ইজিপ্টাই এর মাধ্যমে ছড়াচ্ছে, তাহলে এর মানে কি উপসর্গগুলো হচ্ছে ফ্লু এর মতন বা নর্মাল সর্দি কাশির মতন। পিত জ্বর বা ইয়েলো ফিভার, এরও কিন্তু বাহক হয়ে যাচ্ছে আমাদের এডিস ইজিপ্টি। একবার একটু ভালো করে দেখে নাও যে এডিস ইজিপ্টি মশা 4 ধরনের রোগ ছড়াতে পারে। কি কি, একটা হচ্ছে জিকা ভাইরাস পারে, একটা হচ্ছে ডেঙ্গু জ্বর পারে, একটা হচ্ছে পিত জ্বর বা ইয়েলো ফিভার পারে, আর একটা হচ্ছে আমাদের চিকনগুনিয়া পারে, 4টে। ওকে, ম্যালেরিয়া কার দ্বারা ঘটে, অ্যানোফিলিস মশার মাধ্যমে ঘটছে এই আমাদের মশা। ম্যালেরিয়ার মধ্যে সব থেকে যেটা তোমার অনেক রকম হয়, যে বিভিন্ন রকম অনেক রকম ম্যালেরিয়া আছে, তার মধ্যে যে বিনাইন ম্যালেরিয়া আছে। তো ম্যালেরিয়া যে ফ্যালসিপেরাম যে মশাটা হয় সেটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক বা মানে মৃত্যুদায়ক আর কি। হুইটকারের শ্রেণীবিভাগ অনুসারে নিচের কোনটি প্রাণী রাজ্যের নাম নয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী। দেখো হুইটকার যেটা বলেছিল, হুইটকার কি বলেছিল, হুইটকার 5টা রাজ্যের নাম মানে 5টা নাম বলেছিল। কি কি, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্রাণী এবং উদ্ভিদ। মনেরা মানে হচ্ছে যারা কি, যাদের একটা মাত্র কোষ দিয়ে যারা তৈরি তারা। তো এই ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক এককোষী জীবের অন্তর্ভুক্ত। পরবর্তীকালে এই মনেরার মধ্যে আমরা ব্যাকটেরিয়াকে কিন্তু ঢুকিয়ে ফেলতে পেরেছি। তো এর অনুযায়ী ব্যাকটেরিয়া আনসার হচ্ছে ব্যাকটেরিয়া এই প্রাণীরাজ্যের নাম নয়। ঠিক আছে, সবজির তেল বা এটাকে আমরা বলতে পারি ভেজিটেবল অয়েল, ভেজিটেবল অয়েল বানাতে যে গ্যাস ব্যবহৃত হচ্ছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। উত্তর হয়ে যাচ্ছে আমাদের হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন যে পদ্ধতির মাধ্যমে এটা করে সেটা হচ্ছে হাইড্রোজিনেশন পদ্ধতির মাধ্যমে এটা ঘটে। এটা একটা অনুঘটক লাগে, কি অনুঘটক, নিকেল অনুঘটক। এই মানে নিকেল অনুঘটককে ইউজ করে 140 থেকে 225 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে যদি হাইড্রোজেনের সঙ্গে এটাকে উন্মুক্ত করা হয় তবে কিন্তু এই হাইড্রোজেন যে ভেজিটেবল অয়েলটা থাকে সেটা কি হয়ে যাচ্ছে, কিছুটা পরিমাণ প্রসারণযোগ্য বা কিছুটা আমরা সংরক্ষণের জন্য উপযোগী হয়ে উঠতে পারে। তাতে কি হয়, আমাদের এটাকে খাদ্যগুণ বা টেস্ট এটা সেম থেকে যায়, কিন্তু নর্মালি যে যতদিন অবধি থাকতে পারতো এই হাইড্রোজেনেশনের ফলে ওই ভেজিটেবল অয়েলটা কিন্তু আরও অনেক দিনের জন্য আমরা নর্মালি রেখে দিতে পারি, নষ্ট হয় না। ঠিক আছে, ক্ষতের ওপর অ্যান্টিসেপটিক হিসেবে প্রয়োগ করা বেগুনি রঙের দ্রবণ কোন অধাতু দ্বারা ব্যবহৃত হচ্ছে? ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, সালফার। দেখো বেগুনি যখনই বলবে তখনই মনে রাখবে যে এটা আয়োডিনের সঙ্গে রিলেশন সব সময়। ঠিক আছে, যেমন কপার বললে আমরা ব্লু বলে জানি, ফেরাস বললে নর্মালি আমরা মানে রেড বলে জানি, ফেরা মানে লোহা মানে, তেমনি বেগুনি মানেই হচ্ছে আয়োডিন। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে, উত্তর হচ্ছে আমাদের আয়োডিন। বলেছে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়, কি হয় না, ক্ষতের ওপর অ্যান্টিসেপটিক হিসাবে প্রয়োগ করা বেগুনি রঙের দ্রবণে আয়োডিন ব্যবহৃত হচ্ছে। কি ফর্মে, টিংচার আয়োডিন, এইটা আমরা ইউজ করি
বাজারে যে চলতি দাম, টিংচার আয়োডিন ব্যবহার করা হচ্ছে, একটা অ্যান্টিসেপটিক দ্রবণ, এটিকে ইথানল এবং জলের মিশ্রণে দ্রবীভূত করে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আগের দিন আমি বলেছি তবু একটু বলে দিচ্ছি, অ্যান্টিসেপটিক আর একটা হচ্ছে সবার খুব গোলায় যে আর ডিসইনফেক্ট্যান্ট, ডিসইনফেক্ট্যান্ট দুটোর মধ্যে কি ডিফারেন্স? অ্যান্টিসেপটিক হচ্ছে যেগুলো দুটোই কিন্তু জীবাণুকে নাশ করছে, এটাও জীবাণুকে নাশ করছে এবং এটাও কিন্তু জীবাণুকে নাশ করছে। তফাৎ কোনটা? অ্যান্টিসেপটিক তুমি যদি স্কিনের ওপর দাও স্কিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু ডিসইনফেক্ট্যান্ট যদি তুমি স্কিনের ওপর দাও তাহলে কিন্তু তোমার ওটা মানে ক্ষতি করবে। তাই জন্য ডিসইনফেক্ট্যান্টটা কিন্তু নন লিভিং জিনিসের ওপর দেওয়া হচ্ছে, যেমন ধরে নাও ওই হারপিক টারপিক ইত্যাদি টাইপের আর কি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের নিম্নলিখিত কোন স্থানে দিন ও রাত্রির তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি হতে পারে? চিল্কা হ্রদ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, থর মরুভূমি, মাউন্ট এভারেস্ট। উত্তরে থর মরুভূমি। থর মরুভূমিতে কী যাচ্ছে, যত তাড়াতাড়ি তাপ গৃহীত হয় বালি দ্বারা তত তাড়াতাড়ি তাপ মানে প্রতিফলিত মানে চলে যাচ্ছে, তাই জন্য দিন এবং রাতের তাপমাত্রার যে ডিফারেন্সটা খুব অত্যন্ত বেশি হচ্ছে। পেসমেকার বসানো হচ্ছে মানুষের কোথায়? ডান অলিন্দে, বাম অলিন্দে, বাম নিলয়, দ্বিপত্র কপাটিকায়। উত্তরে যাচ্ছে আমাদের ডান অলিন্দে। পেসমেকার আমাদের যে মানুষের শরীরে যে ন্যাচারাল পেসমেকার বা স্বাভাবিক পেসমেকার যেটা থাকে তাকে আমরা কি বলি? এসএ নোড বলি, ঠিক আছে? তো এসএ নোড যেটাকে থাকে সেটাকে আমরা কি বলছি? ন্যাচারাল পেসমেকার। এবং এসি নোড যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তখন তার জায়গা যে নেয় সে হচ্ছে এভি নোড, এবং এভি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। 100 গ্রাম সমুদ্রতলে উত্তাপনে 25 গ্রাম NaCl2 বা সোডিয়াম ক্লোরাইড NaCl পাওয়া গেল, সরি এটা NaCl2 বলেছে, NaCl পাওয়া গেল, তাহলে পাওয়া গেলে এই ক্ষেত্রে দ্রাবক হলো কোনটি? সমুদ্র জল, জল, NaCl, নান। দেখো এই সমুদ্র জল মানেই তো NaCl, নোনা জলই তো, তাহলে দ্রাবক কোনটা হবে? জল। একটি বস্তুর ভর দ্বিগুণ হয়ে গেলে তার সম্ভাব্য শক্তি কি হয়ে যায়? সম্ভাব্য শক্তি কি হয়ে যাচ্ছে? হাফ mv², তাই না? তাহলে যদি ভর দ্বিগুণ হয়ে যায়, যদি ভরটা দ্বিগুণ হয়ে যায় তাহলে গতিশক্তি কি হয়ে যাবে? দ্বিগুণই হয়ে যাবে, অপশন বি। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান কত হবে? চ্যুতি কোণ মান কত? তোর এটা হচ্ছে একটা ঘন মাধ্যম, সেখান থেকে যখন আলো কোনো লঘু মাধ্যমে জাগাচ্ছে তখন কি হয়? অবিলম্ব থেকে আলোটা দূরে সরে যায়। যে দূরে সরে যাচ্ছে ওর কী হয়ে যাচ্ছে? ওর তো এই ডটেড লাইন দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ও কী হয়ে যাচ্ছে? দূরে সরে যাচ্ছে। তাহলে যেটুকু ও এক্সট্রা সরে গেল সেই কোণটাকে আমরা বলি হচ্ছে চ্যুতি কোণ, যেটাকে বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা ডি দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে এটা যদি আপতন কোণ হয় আর এইটা যদি প্রতিসরণ কোণ হয়, আর তাহলে চ্যুতি কোণের মান কত হবে? এই পুরো কোণটা মাইনাস এই কোণটা, কারণ এই কোণটার মানই তো হচ্ছে এইটুকু কোণ। তাহলে আমাকে এইটা বার করতে হলে কি করতে হবে? এইটা মাইনাস এইটা, দ্যাট ইজ ডি ইকুয়ালস টু আই মাইনাস আর, সরি এখানে ভুল দেওয়া আছে, ডি এখানে হয়ে যাচ্ছে আমার আর মাইনাস আই। এই যে এইটা এই পুরো কোণটা হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে আই, তার মানে এইটুকু কোণ হচ্ছে আই। উত্তর আছে ডি ইকুয়ালস টু আর মাইনাস আই। ছবিতে ভুল দেওয়া আছে, উত্তর হবে ডি ইকুয়ালস টু আর মাইনাস আই, ঠিক আছে? ফিলোলজি কি? ভাষা নিয়ে অধ্যয়ন, ছত্রাক নিয়ে অধ্যয়ন, জীবাণু প্রাণী জীবাশ্ম নিয়ে অধ্যয়ন, দাঁত নিয়ে অধ্যয়ন। ফিলোলজি হচ্ছে ভাষা নিয়ে অধ্যয়ন, ছত্রাক নিয়ে অধ্যয়নকে আমরা কি বলছি? মাইকোলজি। জীবাশ্ম নিয়ে অধ্যয়নকে বলে প্যালেন্টিওলজি, লেখা নেই লিখে নাও, মুখে বললাম প্যালেন্টিওলজি। দাঁত নিয়ে অধ্যয়নকে বলা হয় অডন্টোলজি। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি। এটা হচ্ছে মাইকো, এটা হচ্ছে ফাইকো। বংশগতির বিজ্ঞানকে জেনেসিওলজি, পৃথিবী এবং উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞানকে জিওবটানি, কলা সংক্রান্ত বিদ্যাকে হিস্টোলজি, বিভিন্ন রকম স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত যে নিউরোপ্যাথোলজি, আর সংখ্যা হলে শুধু নিউমেরোলজি। অঙ্ক করালে বলি নিউমেরিক্যালস করছি, সেখান থেকে নিউমেরোলজি। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? অ্যানিমোমিটার, অ্যামমিটার, ট্যাকোমিটার, পাইরোমিটার। উত্তরে যাচ্ছে ট্যাকোমিটার। ট্যাকোমিটার কি কাজে লাগে? সাধারণত মোটর বা অন্য মেশিনের মতো একটা খাদ বা ডিস্কের ঘূর্ণন গতি বা কৌণিক বেগ পরিমাপ করতে কাজে লাগছে।
আচ্ছা, দু রকম হয়, ফুলারটন টেকোমিটার আর ফ্রাহাম টেকোমিটার। অন্যদিকে যে চাপের পার্থক্য, যেটা আগেরটা দেখো, চাপের পার্থক্য পরিমাপ করতে কি কাজে লাগে? ম্যানোমিটার। ম্যানোমিটার চাপের পার্থক্য, যখন দুটো তরল দুটো উচ্চতায় রাখা রয়েছে তখন দুটো তরল দুটো জায়গাতে দু রকম চাপ দেয়। এই চাপের পার্থক্য যে পরিমাপ করা মানে পরিমাপ করা যায় কি, দুটো যে তরলের যে কলাম থাকছে তাদের উচ্চতাকে দেখি, যে কে করে? ম্যানোমিটার। থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক হচ্ছে আমাদের থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক। 3 রকম স্কেল হয়, আরও অনেক রকম হয়, আমি 3 রকম দেখিয়েছি এখানে, কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক যেটা থাকে, সেলসিয়াস থেকে শুরু করছি, সেটা হচ্ছে 0 ডিগ্রি, যেখানে জল জমে বরফে পরিণত হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের হিমাঙ্ক বা গলনাঙ্ক। এবং জল ফোটে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। সেম জিনিস ফারেনহাইটে হয়ে যাচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ওয়াটার ফ্রিজেস হয়ে যাচ্ছে 273.15, এই 15টা মনে রাখবে। আর বয়েলস হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে 373। যদি আমাদের টেম্পারেচারটাকে কমানো যায়, কমাতে কমাতে এমন একটা টেম্পারেচার আসে যেখানে থিওরিটিক্যালি সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রা, যার মান সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273.15 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস এবং ফারেনহাইটের মান হচ্ছে -459.67 ডিগ্রি ফারেনহাইট। প্রশ্ন করে যে কোন পরম শূন্য বা অ্যাবসোলিউট জিরোর টেম্পারেচার ধনাত্মক বা পজিটিভ হয় কোথায়, কোন স্কেলে? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে হচ্ছে কেলভিন স্কেলে, কারণ দেখো 0 এটা হচ্ছে পজিটিভ, বাকি দুটোতেই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, অ্যান্টিবডি কি জাতীয় বস্তু? স্নেহ, প্রোটিন, জিন এবং শর্করা। উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্রোটিন ধর্মী। ইনসুলিন উৎপাদিত হয় কোথায়? বাবা, অন্ধ্রে নয়, এটা অন্ত্রে। হ্যাঁ, অন্ত্রে, পিটুইটারিতে, থাইরয়েডে, অগ্নাশয়। উত্তর হয়ে যাচ্ছে আমাদের অগ্নাশয়। হ্যাঁ, অগ্নাশয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলে আমাদের ইনসুলিন উৎপাদিত হয়। নিচের কোন গ্যাসের লিকেজ ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ হয়েছিল? মিথাইল আইসোসায়ানেট। ওয়াশিং সোডার এক অণুতে কতগুলি, আচ্ছা এখানে কোশ্চেনের নাম্বারটা 46টা পড়েনি, 4টা জলের অণু থাকে, 8, 5, 7, 10। উত্তরে যায় 10। কাপড় কাচার একটা অণুতে 10টা জলের অণু থাকে, কি সংকেত থাকে? Na2CO3 10H2, এই 10 অণু জলের অণু থাকছে, ঠিক আছে, এটা আমাদের নাম্বার। টিপ ম্যাচস্টিকে ব্যবহৃত পদার্থ হলো, বা আমি বলতে পারি যে ম্যাচস্টিক থাকছে, ম্যাচস্টিকের টিপে ম্যাচস্টিকে কী পদার্থ ব্যবহার করা হচ্ছে? সালফার, সোডিয়াম, ফসফেট, ফসফরাস। উত্তরে যাচ্ছে আমাদের ফসফরাস। আমাদের যে ওপরে এই যে ম্যাচে কি ইউজ করা হয়? রেড ফসফরাস ইউজ করা হয়, ঠিক আছে, রেড ফসফরাস। আর যদি একদম টপ অফ দ্য ফসফরাস বলে তাহলে আমরা কি বলতাম? পটাশিয়াম ক্লোরেট। এখানে টিপ ম্যাচস্টিক বলেছে, কিন্তু এখানে আমাদের কোথাও দেখো পটাশিয়াম ক্লোরেট অপশান নেই, আমরা ফসফরাস দিয়েছি, এবং এখানে রেড ফসফরাস থাকে। রেড ফসফরাসে যখন এরকম জ্বালানো হয় তখন হোয়াইট ফসফরাসে চেঞ্জ হয়ে যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা মানব ইনসুলিন উৎপাদনে নিচের কোন জীব ব্যবহার করা হয়? ইকোলাই, অ্যাক্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, ব্যাসিলাস থুরিজিয়েন্সিস, উপরে কোনোটিই নয়। উত্তর হচ্ছে ইসেরিকিয়া কোলাই বা ই কোলাই। ইনসুলিন হচ্ছে আমাদের, আছে এখানে লিখেছি, এটা পলিপেপটাইড, ইউজ করা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে বেরোয়। নর্মালি ডায়াবেটিস মেলিটাসের ইনসুলিন ব্যবহৃত হচ্ছে। এগুলো আমি ন্যাচারাল যে ইনসুলিন সেটার কথা বলেছি। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইনসুলিন তৈরি করা হচ্ছে, যেটা নর্মালি ই কোলাই দিয়ে মাধ্যমে তৈরি করা হয়। তাই যদি প্রশ্ন করে যে ইনসুলিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া কোনটা, তাহলে কি উত্তর হয়ে যাবে? ই কোলাই হয়ে যাবে। ওকে, আর রিকম্বিনেন্ট হিউম্যান ইনসুলিন তৈরি হয় আর একটা দ্বারাও, স্যাক্রোমাইসিস সেরিভিসি, এটা দ্বারাও অনেক সময় তৈরি হয়ে থাকে। যেটা কোশ্চেনটা রিপিট হয়েছে, সরি, মিথাইল আইসোসায়ানাইড। নিচের কোন প্রযুক্তিগত উদ্ভাবনটি প্রথম আসে? টেলিগ্রাফ, টেলিস্কোপ, টেলিফোন, টেলিটাইপ।
প্রথম দেখতে পেয়েছিল টেলিস্কোপ, প্রথম তো দেখতে পাবে, তারপর তো অন্য কিছু হবে। স্যামুয়েল মর্স প্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন, এনার নামে কিন্তু মর্স কোড কথাটা ইউজ করা হয়েছে, যেটা আমাদের বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। হার্স লিপার্সে প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেন, কিন্তু প্রথম ওটাকে ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। আলেকজান্ডার গ্রাহাম বেল করেছেন টেলিফোন, জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন, দুটো এক্সট্রা দিয়েছি। জে.এল. বেয়ার টেলিভিশন, সোলস করেছেন কোয়াড্রি কিবোর্ড। ঠিক আছে, তাহলে আমাদের 50টা কোশ্চেন এত অবধি থাকছে। থ্যাংক ইউ ক্লাস। তোমাদের যদি একটু ফাস্ট হয়ে থাকে তোমরা একটু স্লো করে দেখে নেবে। থ্যাংক ইউ।